হ্যালো এভরিওয়ান, আমরা ক্লাস 12-এর ইলেকট্রিক ফিল্ডের নতুন বইয়ের মানে ছায়া প্রকাশনী বইয়ের এমসিকিউ কোশ্চেন কিন্তু স্টার্ট করে দিয়েছি। আমরা আগের দিনের ভিডিওতে 10টা কোশ্চেন সলভ করেছিলাম এবং তার কনসেপ্ট আমরা শিখেছিলাম। আজকে আমরা নেক্সট কোশ্চেনগুলো দেখব, ঠিক আছে? যারা এখনও পর্যন্ত আগের দিনের ভিডিওগুলো দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিতে পারো। অনেক কিছু শেখার আছে, অনেক কিছু বোঝার আছে, ঠিক আছে? তো প্রত্যেকটা জিনিস ভালো করে দেখো, পুরো ভিডিওটা দেখো, তাহলে কি অনেক কিছু শিখতে পারবে। একটা কোশ্চেন করা মানে ওই টাইপের কোশ্চেন অনেক করে ফেলা, ঠিক আছে? সো একটা কোশ্চেনকে তুমি ভালো করে বুঝে নাও যে কিভাবে করতে হয়, তাহলে কি ওই ধরনের কোশ্চেন দিলে তুমি করতে পারবে। তো একটা কোশ্চেনের কনসেপ্টগুলোকে ভালো করে ক্লিয়ার করে নাও, ঠিক আছে? তো আজকে আমরা নেক্সট কোশ্চেন থেকে স্টার্ট করব। সো কোশ্চেন নাম্বার 11, ওকে? সো দেখো কোশ্চেনটা কী বলছে দেখা যায়। এইটা হচ্ছে আমাদের কোশ্চেন। বলছে তিনটি তড়িতাধান মানে তিনটি চার্জ, একটা কি বলেছে 4Q, এটা একটা চার্জ, আর একটা বলেছে কিউ, আর একটা বলেছে মানে ক্যাপিটাল কিউ। বলছে এক্স অক্ষ বরাবর যথাক্রমে 4Qকে রেখেছে এক্স ইকুয়াল টু 0-তে, আর একটা রেখেছে এক্স ইকুয়াল টু L/2-তে, আর একটাকে রেখেছে এক্স ইকুয়াল টু L-এ, ওকে? অবস্থানে রাখা হলো। বলছে কিউ এর মান মানে কিউ এর কোন মানের জন্য ক্যাপিটাল কিউ এর ওপর ক্রিয়াশীল লব্ধি বল সর্বনিম্ন অর্থাৎ 0 হবে। একদম সিম্পল কোশ্চেন, ভালো করে বুঝতে হবে। কোশ্চেনটা ভালো করে বুঝতে হবে, কোশ্চেন না বুঝলে কিন্তু আনসার করতে পারবে না। আমি সবসময় বলি কোশ্চেনটাকে আগে ভালো করে বোঝো, হ্যাঁ? তো কি বলেছে দেখো, ছবি আঁকি, হ্যাঁ? তো এরকম বলছে, সাপোজ এটা একটা আমাদের কোঅর্ডিনেট সিস্টেম, এটা আমাদের এক্স অ্যাক্সিস, সেটা আমাদের ওয়াই অ্যাক্সিস, এটা আমাদের অরিজিন, ওকে? এবার কি বলেছে পার্টিকেলটাকে মানে অ্যাকচুয়ালি চার্জ পার্টিকেল রয়েছে কি যার চার্জ 4Q আর স্মল কিউ, এদেরকে তিনটে পজিশনে রেখেছে। একজনকে রেখেছে 0-তে, যথাক্রমে বলে দিয়েছে মানে পরপর, হ্যাঁ? তাহলে 0-তে কে আছে মানে অরিজিনে কে রয়েছে 4Q। সুতরাং আমি অরিজিনে, আচ্ছা এটাকে এইটা অরিজিন, তাহলে এইখানে তুমি কাকে রেখেছো 4Q, ওকে? বুঝলাম। আর এক্স ইকুয়াল টু L/2 তাকে সেখানে রেখেছো তুমি স্মল কিউকে, তাহলে সাপোজ এইটা তোমার L/2, তাহলে এই পয়েন্টটা কতখানি L/2, ওকে? তাহলে যদি আমি কোঅর্ডিনেট দেখলে এইভাবে বলতে পারি আমরা যে এক্স কমা ওয়াই হবে, সুতরাং এটা কমা 0। তাহলে এই পয়েন্টে তুমি আরেকটা চার্জ পার্টিকেল রেখেছো, তার চার্জ কত বাবা স্মল কিউ, ওকে? আরেকটা বলেছে এক্স ইকুয়াল টু L-এ, তাহলে এক্স ইকুয়াল টু L, তাহলে এটা যদি L/2 হয় তাহলে নিশ্চয়ই এটা L হবে এটা, সুতরাং এটা L, 0। তাহলে এইখানে তুমি রেখেছো ক্যাপিটাল কিউ, ওকে? তাহলে এইভাবে চার্জের ডিস্ট্রিবিউশন তুমি করে রেখেছো, ঠিক আছে? বুঝলাম। এবার কি বলেছে, বলছে কিউ এর কোন মানের জন্য ক্যাপিটাল কিউ এর উপর ক্রিয়াশীল লব্ধি বল সর্বনিম্ন অর্থাৎ 0 হবে, ঠিক আছে? মানে কিউ এর কোন মান, স্মল কিউর একটা ভ্যালু যার দরুন মানে স্মল কিউ এর কত ভ্যালুর জন্যে ক্যাপিটাল কিউ এর ওপরে লব্ধি বল মানে ক্যাপিটাল কিউ এর ওপরে যত বল কাজ করবে তার লব্ধি বলটা কি সর্বনিম্ন অর্থাৎ 0 হবে। তার মানে মেন কন্ডিশনটা কি, টোটাল যে ফোর্স অন ক্যাপিটাল কিউ এই যেটা, সেটা কি হবে 0 হবে, ঠিক আছে? তাহলে লব্ধি বল, তার মানে তুমি বুঝতেই পারছো এই চার্জ পার্টিকেলটা এর উপরে একটা ফোর্স দেবে, সিমিলারলি এই চার্জ পার্টিকেলটা আবার এর উপরে একটা ফোর্স দেবে, ওকে? দিয়ে এর উপর যে লব্ধি বলটা হবে, সুতরাং নেট যে ফোর্স হবে, নেট ফোর্স অন ক্যাপিটাল কিউ ইজ 0 হবে, ওকে? সেটা কি লিখতে পারি আমরা, দ্যাট ইজ F ইকুয়াল টু 0। বুঝতে পারলে? তাহলে এই যে ক্যাপিটাল কিউ তার উপরে নেট ফোর্স কত সেটা বের করা যাক। সো নাও দেখো দুটো চার্জ পার্টিকেল রয়েছে, একটা স্মল কিউ রয়েছে, একটা 4Q রয়েছে, রাইট? তাহলে এক এক করে করা যাক। সো ফোর্স অন ক্যাপিটাল কিউ ডিউ টু
স্মল কিউ। তাহলে স্মল কিউ যে চার্জ পার্টিকেলটা রয়েছে এর জন্য এই ক্যাপিটাল কিউ এর উপরে কতখানি ফোর্স লাগছে সেটা প্রথমে বের করতে চাইছি আমরা। সেটা কত, সেটাকে সাপোজ আমি F1 নাম দিচ্ছি, বা তুমি FQ বলতে পারো, ঠিক আছে, F1 বলি। সেটা কত হবে বলো? ফোর্স আমরা সবাই জানি কুলম্ব ফোর্স কি হয়, চার্জের মাল্টিপ্লিকেশন, সুতরাং স্মল কিউ ক্যাপিটাল কিউ ডিভাইডেড বাই 4πε0 ইন্টু ডিস্টেন্স। তাহলে এইখান থেকে এইটুকুনি ডিস্টেন্স কতখানি বাবা? এইখান থেকে এইটুকুনি L/2, এইখান থেকে এইটুকুনি L, তাহলে এইখান থেকে এইটুকুনি কত হবে? সিম্পল জিনিস, L/2 হবে, তাই নয় কি? বুঝতে পারলে? মানে তুমি কি করতে পারো তাহলে, এই যে ক্যাপিটাল এল বা সরি স্মল এল, এই L মাইনাস L/2 করে দাও, তাহলে সেটা কত আসবে? L/2ই আসবে। ওকে, তাহলে এখানে তুমি লিখবে L/2 তার হোল স্কোয়ার। আমি যদি ভেক্টর ফর্মে লেখার চেষ্টা করি, দেখো যেহেতু দুজনেই পজিটিভ চার্জ, তাহলে পজিটিভ চার্জ হলে কি হবে? রিপালশন হবে, তাই না? তাহলে এই দিক বরাবর মানে ফোর্স দিচ্ছে, তাহলে এই দিক বরাবর ফোর্সটা কাজ করছে। ওকে, তাহলে আমি যদি ডিরেকশন দিয়ে দেখাই তাহলে এরকম হবে যে এই দিক বরাবর মানে এক্স অ্যাক্সিস বরাবর হবে। ওকে, মানে আই ক্যাপ বা এক্স ক্যাপ বলতে পারো এটা, আর ম্যাগনিটিউড মানে শুধু এই ভ্যালুটা। সিমিলারলি আমরা কি করতে চাইছি, অ্যান্ড আমরা এই ক্যাপিটাল কিউ তার উপরে ফোর্স দেখব ডিউ টু, সো দ্য ফোর্স অন ক্যাপিটাল কিউ ডিউ টু 4Q, এই যে চার্জ পার্টিকেলটা তার জন্য কতখানি ফোর্স লাগছে সেটা আমরা বের করতে চাইছি। সেটাকে আমি F2 নাম দিলাম। তাহলে ফোর্সের অনুসারে কি বলবো আমরা, Q ইন্টু 4Q, চার্জের মাল্টিপ্লিকেশন ডিভাইডেড বাই 4πε0 ইন্টু, দেখো এর জন্য তুমি এখানে ফোর্স দেখছো, তাহলে ডিস্টেন্স কতখানি? তাহলে এখান থেকে এটুকু ডিস্টেন্স তোমার L, তাই নাকি? তাহলে L এর স্কোয়ার লিখবে, L স্কোয়ার। তুমি যদি ভেক্টর ফর্মে লেখার চেষ্টা করো তাহলে এখানে ভেক্টর দিয়ে দাও, এটা কিন্তু তোমার এক্স ক্যাপ, তাই না? তাহলে যেহেতু দুজনেই পজিটিভ চার্জ, মানে তাহলে কি রিপালশন হবে? তাহলে এটাও কিন্তু এই দিক বরাবর কাজ করবে ফোর্সটা। ওকে, রিপালশন হবে। হ্যাঁ, তাহলে এইবার বলেছে যে চার্জটা মানে ক্যাপিটাল কিউ চার্জ, তার উপরে নেট ফোর্স 0। তো অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন আমরা বলতেই পারি, অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন কি দেখতে পাচ্ছি আমরা, নেট ফোর্সটা 0। আমি একটা লিখে দিয়েছিলাম এই যে নেট ফোর্সটা 0, এটা আমাদের কোশ্চেনে বলে দিয়েছে ওই চার্জ পার্টিকেলের উপরে নেট যে ফোর্স মানে লব্ধি বল সেটা 0 হবে। তাহলে নেট ফোর্স তুমি কী করে বের করবে? যে দুটো ফোর্সের ভেক্টর সামেশন, তাই না? বা সিম্পল তুমি সামেশন করলেও হয়ে যাবে। হ্যাঁ, সুতরাং F1 প্লাস F2 ইকুয়াল টু 0। তাহলে F1 মানে তুমি পাচ্ছ এটা Q ইন্টু ক্যাপিটাল কিউ ডিভাইডেড বাই 4πε0 L/2 তার হোল স্কোয়ার, প্লাস এটা মানে তুমি পাচ্ছ Q ইন্টু 4Q ডিভাইডেড বাই 4πε0 ইন্টু L স্কোয়ার ইকুয়াল টু 0, তাই নয় কি? এখান থেকে তুমি একটু সিম্পলিফাই করো, তাহলে কিন্তু তোমার আনসার চলে আসবে। তোমার বের করতে হবে কি, স্মল কিউ তোমাকে বের করতে হবে, এখান থেকে চলে আসবে স্মল কিউ, তাই না? তাহলে আমি এটাকে লিখতে পারি, দেখো কিউ ইন্টু ক্যাপিটাল কিউ ডিভাইডেড বাই 4πε0। এটাকে যদি একটু ভাঙি তাহলে L স্কোয়ার হবে, নিচে দেখো 4 থাকবে, তাহলে 4টাকে আমি উপরে লিখে দিলাম ইকুয়াল টু, এটাকে ডান দিকে নিতে পারি আমরা, সুতরাং মাইনাস সাইন হবে, সুতরাং 4 ইন্টু কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 4πε0 ইন্টু L স্কোয়ার হবে। ওকে, এইখানে ভালো করে তাকিয়ে দেখো, এই 4πε0 অন্য কালিতে দেখাই, 4πε0 কাটবে, L স্কোয়ার কাটবে, তাই তো? এখানে 4 কাটলো, এখানে একটা কিউ, এইখানে একটা কিউ কাটলো, তাহলে পরে স্মল কিউ এর ভ্যালু কত আসছে? মাইনাস ক্যাপিটাল কিউ। তাহলে স্মল কিউ এর ভ্যালু যদি মাইনাস ক্যাপিটাল কিউ হয় তবেই নেট ফোর্সটা 0 হবে। ওকে, তাহলে অপশন তোমার ডি কারেক্ট হবে। জিনিসটা বুঝতে পারলে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বুঝতে হবে, প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে বুঝতে হবে। তার মানে এই যে স্মল কিউ এর নেচারটা কেমন,
স্মল কিউ এর নেচারটা কিন্তু নেগেটিভ, তবেই তো পসিবল না, জিনিসটা বোঝো। ধরো ফিজিক্স যদি দেখাই তোমাকে আমি, ধরো এইদিকে একজন একটা ফোর্স দিয়ে টানছে, এখানে একটা অবজেক্ট রয়েছে, এই অবজেক্টটা ইকুইলিব্রিয়ামে থাকতে চায়। অবজেক্ট কি চাই? ইকুইলিব্রিয়ামে থাকতে। ওকে, তাহলে ইকুইলিব্রিয়ামের কন্ডিশন কি বলছে? নেট ফোর্সটা 0 হবে, এটা ইকুইলিব্রিয়ামের কন্ডিশন। তাহলে অবশ্যই এই দিকেও সেম পরিমাণ যদি আমরা ফোর্স লাগাই, মানে এই অবজেক্টটাকে দুজনা দুদিক থেকে সমান বল দিয়ে টানছে, তাহলে এই অবজেক্টটা রেস্টে থাকবে, তাই নয় কি? মানে মেন কথা বলতে এটাই বোঝায় যে অবজেক্টটার ওপরে নেট ফোর্স 0 হবে, তবেই সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকবে। ওকে, এই জিনিসগুলো তোমরা পড়েছো, 11-এ পড়েছো, অনেক জায়গায় পড়েছো, 11-এ অনেক ভালো করে বোঝানো হয়েছে। সো ইকুইলিব্রিয়ামের কন্ডিশন। আরেকটা কন্ডিশনের রোটেশনের ক্ষেত্রে কি নেট টর্কটা 0 হয়ে থাকে। এটা তোমার ফর লিনিয়ার কেস, ইন দ্য কেস অফ লিনিয়ার, আর এটা তোমার কি রোটেশনের কেসের ক্ষেত্রে হবে। ওকে, জিনিসটা ক্লিয়ার হয়েছে? ওকে, যাই হোক, তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে স্মল কিউটা যদি নেগেটিভ চার্জের হয় তবেই কিন্তু নেট ফোর্সটা 0 হবে, মানে পুরো সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে থাকবে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, 12 নম্বর বলছে M1 ভর ও Q1 আধানের একটি কণা আর ব্যাসার্ধের বৃত্তপথে আবর্তন করছে। তার মানে M ভরে একটা চার্জ পার্টিকেল রয়েছে, M ভর মানে M1 ভর, যার চার্জ Q1, সে কী করছে? আবর্তন করছে, মানে এভাবে ঘুরছে। যার রেডিয়াস কতখানি বলছে? আর বলে দিয়েছে, এটা সেন্টার, তাহলে রেডিয়াসটা সাপোজ আর, তাহলে আর ব্যাসার্ধের বৃত্তপথে ঘুরছে, বুঝলাম। হচ্ছে বৃত্তের কেন্দ্রে Q2 পরিমাণ চার্জ রেখে দিয়েছো তুমি, যার মাস বলে দিয়েছো তুমি M2। হ্যাঁ, ঠিক আছে। একটি কণা রয়েছে, বলছে ঘূর্ণায়মান কণাটির বেগ ও পর্যায়কাল যথাক্রমে, মানে ঘূর্ণায়মান মানে এই কণাটা, তাহলে এই কণাটার বেগ বলে দিয়েছে ভি, পর্যায়কাল বলে দিয়েছে ক্যাপিটাল টি। তাহলে পরে কোন রিলেশনটা সত্য হবে? বুঝতে পারলে? মানে ভেলোসিটি তোমাকে বের করতে হবে, টাইম পিরিয়ড তোমাকে বের করতে হবে, ঠিক আছে? মানে জাস্ট এদের মধ্যে রিলেশন আমাকে বের করতে হবে। তাহলে কোশ্চেনটা একটুখানি ভালো করে বোঝা যাক। কোশ্চেন নাম্বার 12, কোশ্চেন নাম্বার 12। তাহলে কি বুঝতে পারলাম আমরা? একটা চার্জ পার্টিকেল রয়েছে, যে চার্জ পার্টিকেলটা এইভাবে বৃত্তপথে ঘুরছে। ওকে, এটা চার্জ পার্টিকেল যার চার্জ Q1 আর মাস বলে দিয়েছে M1, এবং এটা একটা বৃত্তপথে ঘুরছে যার রেডিয়াস বলে দিয়েছে R, এবং এই সেন্টারে তোমার M2 ভরের Q2 চার্জ পার্টিকেল রয়েছে। ওকে, তাহলে এই চার্জ পার্টিকেলে যে ঘুরছে, তাহলে চার্জ পার্টিকেলে একটা ভেলোসিটি রয়েছে, সেটা বলেছে ভি, আর টাইম পিরিয়ড রয়েছে, সেটা হচ্ছে তোমার টি। তাহলে টাইম পিরিয়ড আর ভেলোসিটি দেখো, তাহলে টাইম পিরিয়ড মানে কি? এখান থেকে একবার কমপ্লিট রোটেশন করতে যতখানি সময় নেবে সেটাই তার টাইম পিরিয়ড। তাহলে টাইম পিরিয়ড মানে আমরা বলতেই পারি যে টি ইকুয়াল টু এখান থেকে এইটুকুনি পুরো ঘুরতে কতখানি সময় নেবে। তাহলে তার ভেলোসিটি আমরা এটা এইভাবে বলতে পারি ω/2π। ওমেগা তোমার অ্যাঙ্গুলার ভেলোসিটি, তাহলে ভি ইকুয়াল টু আর ওমেগা হয়ে থাকে। তাহলে এখান থেকে তুমি ওমেগা ইকুয়াল টু V/R বলতে পারো। তাহলে টি ইকুয়াল টু তুমি বলবে V/2π ইন্টু আর। ক্লিয়ার হয়েছে? তাহলে এখান থেকে তুমি ভি ইকুয়াল টু 2πR ইন্টু ক্যাপিটাল টি এটা বলতে পারো। ঠিক আছে, বুঝলাম। এইবার দেখো যে দুটো চার্জ পার্টিকেল রয়েছে, এই চার্জ পার্টিকেলটা ঘুরছে কিসের জন্য? চার্জ পার্টিকেল যে ঘুরছে এদের মধ্যে একটা ফোর্স কাজ করছে, দেখো না, একটা কুলম্ব ফোর্স কাজ করছে। আবার যেহেতু ঘুরছে তার মানে কি, এই যে কুলম্ব ফোর্সটা তোমরা এটাকে ইমাজিন করতে পারো, এটা অ্যাটমের মতো। হয়তো জানো তোমরা অ্যাটমের ক্ষেত্রে কী হয়, ভেতরে একটা নিউক্লিয়াস থাকে। সো দিস ইজ এ নিউক্লিয়াস। ওকে, ইমাজিন করো দিস ইজ এ নিউক্লিয়াস অ্যান্ড দিস ইজ এ ইলেকট্রন। তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। আমরা অ্যাটমিক স্ট্রাকচারে কি দেখেছিলাম? এরকম না, যে ভেতরে একটা নিউক্লিয়াস বসে আছে, পজিটিভ চার্জ, এখানে একটা ইলেকট্রন বসে আছে।
ইলেকট্রনটা কী করছে, নিউক্লিয়াসের চারিদিকে ঘুরে চলেছে এবং রেডিয়াসটা সাপোজ আর। তাহলে ইলেকট্রনটা নিউক্লিয়াসের চারিদিকে ঘুরে চলেছে, ঠিক আছে। তাহলে এইখানে বোরের সূত্র আমরা পেয়েছিলাম, বোর পস্টুলেটস, ফার্স্ট পস্টুলেটসটা পেয়েছিলাম, সেটা কী বলেছিল, এদের মধ্যে যে কুলম্ব ফোর্স, সেই কুলম্ব ফোর্সটা কিসের যোগান দেয় বলো তো, এর যে সেন্ট্রিফিউগাল ফোর্স, এই সেন্ট্রিফিউগাল ফোর্সের যোগান দেয় mv²/r। তাহলে কুলম্ব ফোর্সটাই কিন্তু সেন্ট্রিফিউগাল ফোর্সের যোগান দেয়। তাহলে এখানে আমরা সেটাই বলতে পারি, তাহলে কুলম্ব ফোর্স কতখানি, সো আমরা এরকম বলতে পারি যে mv²/r ইকুয়াল টু কুলম্ব ফোর্স। সো কুলম্ব ফোর্স কী বলছে বাবা, দুটো চার্জের মাল্টিপ্লিকেশন ডিভাইডেড বাই 4πε0 ইন্টু ডিস্টেন্স r²। ওকে, এবার এখান থেকে দেখো একটু ক্যালকুলেশন করো, তাহলে তোমার আনসার চলে আসবে। তাহলে এখান থেকে আমরা কী বলতে পারি, একটা আর এখান থেকে আমি ক্যান্সেল করতে পারি, ফাইন, অসুবিধা নেই। আচ্ছা, তাহলে v² ইকুয়াল টু আমি বলতেই পারি যে q1 q2 ডিভাইডেড বাই 4πε0 ইন্টু r, আর মাসটাকে মানে এমটাকে নিচে নিয়ে চলে আসলাম। আচ্ছা, এখানে এই যে এমটা লিখলাম, এমটা কিন্তু m1, বিকজ এটার মাস, যেহেতু এটা ঘুরছে সুতরাং এইটার মাস, ঠিক আছে, এটা। তাহলে এটাকে তুমি m1 করে দাও, m1 করে দাও। আচ্ছা, তাহলে এখান থেকে তুমি আচ্ছা কেমন টার্ম রেখেছিল সেটা একটু দেখে নিই। এখানে 8টাকে রেখেছে, ভেলোসিটিটাকে রাখেনি, তাই তো। আচ্ছা, টাইম পিরিয়ডটাই বের করেছে এখানে, তাহলে পরে সেরকমভাবে আমরা বের করব, যেহেতু এইটাই আনসার আসছে, ঠিক আছে। তো নিজের মতো করে বের করে দেবো, তো অসুবিধা কিছু নেই। তাহলে ভি এর মান তুমি এটা পুট করতে পারো, তাহলে ভি এর মান আমরা পুট করতে পারি কি 2πr ইন্টু টি, সুতরাং 2πr ইন্টু ক্যাপিটাল টি তার হোল স্কোয়ার ইকুয়াল টু q1 q2 ডিভাইডেড বাই 4πε0 r ইন্টু m1। ক্লিয়ার হয়েছে? এটাকে একটুখানি তুমি সিম্পলিফাই করো, তাহলে কী পাবে দেখো, তাহলে এখানে 4π² ইন্টু r² ইন্টু t² ইকুয়াল টু q1 q2 ডিভাইডেড বাই 4πε0 m1 ইন্টু r, রাইট। তাহলে t²টাকে বাঁদিকে রাখি আর বাকিগুলোকে ডান দিকে নিয়ে চলে আসি। তাহলে সুতরাং আমরা বলতেই পারবো যে t² ইকুয়াল টু q1 q2 ডিভাইডেড বাই, আচ্ছা 4 গুণ করলে পরে 4 16 হবে, আর পাই, আর এখানে পাই রয়েছে, আবার পাই কিউ হয়ে যাবে, কারণ এটা π², এখানে পাই রয়েছে। সো ε0 থাকলো, r² রয়েছে, এখানে r আছে আবার, তাহলে r³ বলতে পারি, আর নিচে একটা মাস থাকছে, তাহলে এটা। তাহলে এখান থেকে তুমি টাইম পিরিয়ড বলতেই পারো। সুতরাং টি ইকুয়াল টু, যেহেতু স্কোয়ার ছিল তাহলে রুট করে দেবো আমরা বোথ সাইডে, সুতরাং আমরা লিখতে পারি √অফ q1 q2 ডিভাইডেড বাই 16π³ ε0 r³ m1। সো দিস ইজ আওয়ার আনসার। বুঝতে পারলে? কিছুই না, একদম সিম্পল জিনিস, মানে একটা অ্যাটমের কেসই এখানে করেছি আমরা, বাট এখানে চার্জগুলো আমরা জাস্ট নিজের মতো করে ধরে নিয়েছি, ঠিক আছে। এবার তুমি অ্যাটমিক কেসের জন্য তুমি যদি করতে চাও তাহলে কি q1টাকে তুমি ইলেকট্রনের চার্জ করে দেবে, q2টা তোমার নিউক্লিয়াসের চার্জ করে দেবে, m1টা তোমার ইলেকট্রনের মাস হয়ে যাবে, জাস্ট একই জিনিস। আচ্ছা, উল্টো হলো তো আমার, কী ভুল করলাম বাবা, একটু দেখে নিই, এক সেকেন্ড। ও সরি, এটা তো আমি ভুল লিখেছি ডেফিনেশনটা, না, টি ইজ ইকাল টু 2π/ω হয়, এটা তো আমি মিস্টেক করেছিলাম, এগুলো মিস্টেক করলে তো হবে না, না এটা আমি তো এখানে মিস্টেক করেছিলাম, টি ইজ ইকাল টু 2π/ω হবে না, তাহলে এখানে কি হবে বাবা, এটা উল্টো হবে তো। সুতরাং তাহলে ওমেগা মানে v/r মানে 2πr/v হবে, সুতরাং v ইকুয়াল তুমি লিখবে এত ডিভাইডেড বাই টি লিখবে, মিস্টেক করেছিলাম।
1 সেকেন্ড সব ঠিক করে দিই। তাহলে এটা ডিভাইডেড বাই টি হবে, মানে এটা এরকম লিখবে তুমি, এটা ডিভাইডেড বাই টি তার হোল স্কোয়ার, তাই তো? ঠিক আছে, তাহলে এটা থাকলো, এটাকে ডিভাইডেড বাই করে দাও তুমি। হ্যাঁ, তাহলে যখন তুমি টি স্কোয়ার লিখবে তাহলে এটা জাস্ট উল্টে যাবে, মানে এটাকে তুমি 1/, করে দাও, আর এটাকে এর দিকে নিয়ে চলে এসছো, এটাকে তুমি তাহলে কাজ করো 1/t করে দাও। এইবার এটাকে তুমি উল্টে দাও, তাহলে টি ইকুয়াল তুমি কি লিখবে, √16 পাই কিউব ইপসিলন 0 r কিউব m1 ডিভাইডেড বাই q1 q2। ওকে, কিছুই না, জাস্ট এই টাইম পিরিয়ডের ডেফিনেশনটাকে আমি একটুখানি ভুল লিখেছিলাম। ওকে, সো এটাই তোমার আনসার হবে। দেখো ঠিকই আছে, হ্যাঁ, এটা আনসার হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে এখানে, বলছে কিউ আধান বিশিষ্ট এম ভরের একটি বস্তুকণা 2D দূরত্বের ব্যবধানে রাখা একটি স্থির একই ধরনের আধানের প্রতিটি আধানের মান বলছে ক্যাপিটাল কিউ মধ্যবিন্দুতে স্থির অবস্থায় আছে। যে স্থির আধান দুটি সংযোগকারী সরলরেখা বরাবর বস্তুকণাটিকে এক্স অক্ষ এক্স দূরত্ব, মানে এক্সটা বলছে মাচ লেস দ্যান ডি, সরিয়ে ছেড়ে দেওয়া হলো। বস্তুকণাটি এর ফলে সরল দোলগতি সম্পন্ন করে, ভালো কথা, যার পর্যায়কাল বের করতে বলেছে। ভালো, ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তাহলে কি বলেছে, তাহলে কি আধান বিশিষ্ট ক্যাপিটাল এম ভরের একটি বস্তুকণা 2D দূরত্বের ব্যবধানে রাখা দুটি স্থির একই ধরনের আধানের মধ্যবিন্দুতে স্থির অবস্থায় আছে। এরকম, মানে ছবিটা কেমন দেখো, আমি তোমাকে দেখাই, এইখানে দেখাই 13 নম্বর কোশ্চেন, তো কোশ্চেন নাম্বার 13। আচ্ছা, তাহলে এইখানে একটা চার্জ রয়েছে বলছে ক্যাপিটাল কিউ, এইখানে আর একটা চার্জ রয়েছে সেটাও কিন্তু আমাদের ক্যাপিটাল কিউ। এবার এদের মধ্যবিন্দুতে আমি একটা চার্জ রেখেছি, সেটা তোমার স্মল কিউ। ঠিক আছে, কোশ্চেনটা তাই বলেছে, এদের মধ্যবিন্দুতে একটা চার্জ রেখে যার মান হচ্ছে তোমার স্মল কিউ, যার মাস তোমার বলে দিয়েছে ক্যাপিটাল এম, আর দূরত্ব তোমার 2D, সব কিছু লিখে নাও। তাহলে এর মাস কিন্তু মাস এম, আর দূরত্ব তোমার 2D, মানে এখান থেকে এই পুরোটুকুনি তোমার 2D। তাহলে তুমি বলতেই পারো এখান থেকে এইটুকুনি বা ডি হবে, আর এখান থেকে এইটুকুনি ডি হবে। ওকে, বা এখানে এরকমও বলতে পারো তুমি, তাহলে এর যে কোঅর্ডিনেটটা, এটাকে তুমি যদি অরিজিন হিসেবে ট্রিট করো, এটাকে তুমি যদি অরিজিন হিসেবে ট্রিট করো, মানে স্মল কিউটা সাপোজ অরিজিনে প্লেসড আছে, ওকে, তাহলে তুমি এর কোঅর্ডিনেটটা বললো -d,0, আর এর কোঅর্ডিনেট বলো তুমি d,0। ক্লিয়ার হয়েছে? এই জিনিসগুলো তোমরা জানো। আচ্ছা, তা আমি বারবার বলে দিই যাতে প্র্যাকটিস হয়ে যায় তোমাদের। হ্যাঁ, আচ্ছা, বলছে স্থির আধান দুটির সংযোগকারী সরলরেখা বরাবর বস্তুকণাটিকে এক্স দূরত্ব সরিয়ে ছেড়ে দেওয়া হলো। তার মানে এখানে এরকম মানে ঘটনা করানো হচ্ছে আর কি। এটাকে আমরা সাপোজ এইখানে নিয়ে আসলাম, এইখান থেকে এইটুকুনি ডিস্টেন্স কতখানি এক্স ডিস্টেন্সে নিয়ে এসে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার দরুন মানে পরে দেখা যাচ্ছে এবার এটা সিম্পল অসিলেট করছে, মানে সিম্পল হারমোনিক মোশনে অসিলেশন করছে, বুঝতে পারলে? এইভাবে সে অসিলেট করছে, ওকে, ডিং 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 এরকম। তাহলে এই অসিলেশন করছে, তার টাইম পিরিয়ড কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। ওকে, একদম সিম্পল জিনিস, কিছুই না। আর কিছু বলেছে? হ্যাঁ, ইপসিলন 0 বলে দিয়েছে, এটা ঠিক আছে। তাহলে আমরা যেটা করতে পারবো এখন, দেখো, যেহেতু এখানে একটা সিম্পল হারমোনিক মোশন মানে হবে পার্টিকেলটার, এখানে বলে দিয়েছে সিম্পল হারমোনিক মোশন হবে পার্টিকেলটার, তাহলে পরে তার জন্য যে রেজিস্টিভ ফোর্স, হ্যাঁ, সেই রেজিস্টিভ ফোর্সটা কতখানি, এবার মানে বাংলায় এটাকে বলে আমরা প্রত্যানয়ক বল, ঠিক আছে, সেটা কতখানি হবে সেটা আমরা বের করতে পারি। তাহলে পরে
তাহলে চার্জ পার্টিকেলের উপর কতখানি ফোর্স হবে যখন তুমি চার্জ পার্টিকেল এই যে স্মল কিউটাকে যখন এক্স ডিস্টেন্সে নিয়ে আসলে, এখান থেকে তুমি যখন এক্স ডিস্টেন্স যখন নিয়ে আসলে তখন তার উপরে কতখানি ফোর্স লাগবে সেগুলো বের করে নেওয়া যাক, বুঝতে পারলে? তাহলে সেই ফোর্সগুলো কত হবে দেখো। তাহলে যখন তুমি এইখানে নিয়ে এসছো তখন তার উপরে ফোর্স কতখানি লাগছে, তাহলে এফ ইকুয়াল টু, তাহলে এই চার্জ পার্টিকেলটাকে একটা ফোর্স দেবে, সেটা কতখানি বাবা, ক্যাপিটাল কিউ ইন্টু স্মল কিউ ডিভাইডেড বাই 4πε0। এত দূর কোনো অসুবিধা নেই। ডিস্টেন্সটা দেখো এবার, এখান থেকে এইটুকুনি তো ডি, বাট আবার এইখান থেকে এইটুকুনি এক্স, তাহলে টোটালটা কতখানি বাবা, ডি প্লাস এক্স, সূত্রে বলছে তার হোল স্কয়ার হবে। ওকে, তাহলে এটা হবে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে এই চার্জ পার্টিকেলটা দেখো এবারে কী করছে, একে এই দিকে ঠেলছে, তাই তো? আবার এ কী করবে, একে এই দিকে ঠেলবে, মানে এ একে বিকর্ষণ করছে এদিক বরাবর, আবার এ আবার একে বিকর্ষণ করবে এদিক বরাবর। তাহলে ফোর্স দুটো কেমন দেখতে পাচ্ছ তুমি, অপোজিট ডিরেকশনে রয়েছে, কারোর মান বেশি কারোর মান কম। তাহলে পরে যদি এই পয়েন্টে থাকে তুমি বলবে ভাই এই চার্জ তো সেম, যেহেতু এর থেকে ডিস্টেন্স কম, কত হচ্ছে এটা ডি মাইনাস এক্স হচ্ছে, তাই না? কারণ পুরোটা তোমার ডি আর এটা এক্স পর্যন্ত এগিয়ে এসছে, তাহলে কি ডি মাইনাস এক্স হবে এখান থেকে একটু ডিস্টেন্স, তাহলে এ বেশি ফোর্স দেবে। তাহলে তুমি বলতে পারো যে এইটা হচ্ছে তোমার পজিটিভ, এটা নেগেটিভ, তাতে কোনো অসুবিধা নেই। তাহলে আমি এখানে লিখতেই পারি যে সাপোজ মাইনাস দিয়ে লিখছি আমি, তাহলে ফোর্স কতখানি হবে, কিউ ইন্টু কিউ ডিভাইডেড বাই 4πε0 ডি মাইনাস এক্স তার হোল স্কোয়ার। ওকে, এটা লিখতে পারো অথবা তুমি এটাও বলতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এইটা আমাদের কিন্তু রিস্টোরিং ফোর্স, আমি কি রেজিস্টিভ বলছিলাম না, সরি রিস্টোরিং ফোর্স বলে এটাকে, হ্যাঁ? তাহলে এটা লিখে দিই একটা আমি, এটা হচ্ছে আমাদের রিস্টোরিং ফোর্স। রিস্টোরিং ফোর্স, ওকে। রেজিস্টিভ মানে তো বাধাদায়ক ফোর্স, এটাকে বলে আমরা রিস্টোরিং ফোর্স, মানে ফোর্সটা এই ফোর্সটার জন্য কি এনার্জি সঞ্চিত হয়ে থাকে, ঠিক আছে? এগুলো তোমাদের ক্লাস 11-এ পড়ানো হয়েছে। আচ্ছা, তাহলে এটা বুঝতে পারলে জিনিসটা কি হলো। এবার দেখো কি বলেছে, তাহলে আমি যদি এটাকে একটু সিম্পলিফাই করি তাহলে কি হবে। সো এখান থেকে আমরা এফ ইকুয়াল টু কিউ কিউ বাই 4πε0 কমন নিলাম, তাহলে এখানে পড়ে থাকছে কত দেখো, এটা মাইনাস হবে এটা প্লাস হবে, সুতরাং এরকম লিখতে পারি আমি 1/1 মাইনাস ডি মাইনাস এক্স তার হোল স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই ডি প্লাস এক্স তার হোল স্কোয়ার। এটা আমরা লিখতে পারি। এইটাকে একটুখানি ভাঙা যাক, সিম্পলিফাই করা যাক। তাহলে এফ ইকুয়াল টু ক্যাপিটাল কিউ স্মল কিউ ডিভাইডেড বাই 4πε0 থাকলো। আমি যদি এটাকে একটু ভাঙি কি হবে দেখো, ডি মাইনাস এক্স তার হোল স্কোয়ার প্লাস ডি প্লাস এক্স তার হোল স্কোয়ার। তাহলে এখানে এটা কেটে যাবে, সুতরাং এখানে কি থাকবে, ডি প্লাস এক্স তার হোল স্কোয়ার মাইনাস এটা কাটবে, সুতরাং ডি মাইনাস এক্স তার হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এটা কার সূত্র, এটা তুমি ভেঙে দেখতে পারো, এটাকে ভেঙে দাও, তাহলে তুমি বুঝতে পারবে এটা কার সূত্র। একদম সব কিছু ভেঙে দেখাচ্ছি আমি, ঠিক আছে? তো 4πε0, তোমাদের যাতে কোনো অসুবিধা না হয়। নিচেরটা ভালো করে তাকিয়ে দেখো, এটাকে তুমি কি লিখতে পারো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে কি এসে দাঁড়ালো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর হোল স্কোয়ারটা অ্যাজ ইট ইজ পড়ে থাকলো। ওকে, উপরটা কী রয়েছে দেখো, এ প্লাস বি তার হোল স্কোয়ার, তাহলে ভেঙে দাও সূত্রে, সুতরাং এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস ব্র্যাকেটে রাখো, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, এটা পাই আমরা। এবার যেহেতু মাইনাস রয়েছে সুতরাং এর ভেতরে ঢুকে যাবে, তাহলে আলটিমেট কি এসে দাঁড়াবে, ক্যাপিটাল কিউ স্মল কিউ ডিভাইডেড বাই 4πε0। এখানে দেখো যেহেতু, আচ্ছা আমি একটা লাইন করে দেখাই, ডি স্কোয়ার প্লাস 2dx
প্লাস এক্স স্কোয়ার মাইনাস এখানে ডি স্কোয়ার, এখানে তোমার 2dx মাইনাস এক্স স্কোয়ার, এটা পরে থাকবে তো ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। এখানে ভালো করে তাকিয়ে দেখো, ডি স্কোয়ার কেটে যাবে, প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কেটে যাবে, তাহলে কী পরে থাকছে 2dx প্লাস 2dx, তাহলে 4dx। তাহলে যে সূত্রটা ছিল এটা কার সূত্র ছিল? এটা মেনলি 4d ইন্টু এক্স, এটা সূত্র ছিল, বুঝতে পারলে? ডিএক্সটা হয়তো আবার ভাবতে পারো তোমরা ডিএক্স মানে ডেরিভেটিভ, তাই কিন্তু না, হ্যাঁ এটা মানে 4ab সূত্র মেনলি, রাইট? তাহলে আমরা এখানে বলতেই পারি এফ ইকুয়াল টু ক্যাপিটাল কিউ স্মল কিউ ডিভাইডেড বাই 4/0, এটা তোমার 4x ইন্টু ডি ডিভাইডেড বাই ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। ওকে, এখানে একটা কাজ করা যাক, যেহেতু আমরা বলেই নিয়েছি যে এক্স মাচ লেস দেন ডি, হ্যাঁ, তাহলে আমি এটাকে একটুখানি এরকমভাবে লিখতেই পারি যে কিউ ডিভাইডেড বাই 4/0, ডিটা অনেক বড়, তাই না? তাহলে ডিটাকে কমন নিয়ে নিই, তাহলে 4x ইন্টু ডি, তাহলে ডিটাকে যদি কমন নিই, দেখো স্কোয়ার রয়েছে আবার তার হোল স্কোয়ার, তাহলে 4 হয়ে যাবে, তাই না? 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ডি স্কোয়ার তার আবার হোল স্কোয়ার। ভালো করে দেখো এবার, যেহেতু মানে এবার আমি এখানে লিখে দিই সিন্স এক্স মাচ লেস দেন ডি, মানে কি এক্স বাই ডি ইজ মাচ লেস দেন 1, তার আবার এক্স স্কোয়ার বাই ডি স্কোয়ার বা এক্স ডি তার হোল স্কোয়ার মাচ লেস দেন 1, তাই না? এটা একের থেকে অনেক ছোট, তাহলে সুতরাং আমরা বলতেই পারি যে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই ডি স্কোয়ার নিয়ার ইকুয়ালস টু 1, মানে এটাকে আমরা নিয়ার ইকুয়ালস টু 0 বলতে পারি। তাহলে এটাকে কি আমরা একের সাথে তুলনা করতে পারি, বুঝতে পারলে? তাহলে সুতরাং আমরা বলতেই পারি যে ফোর্স এটা ইকুয়াল কত হবে কিউ ডিভাইডেড বাই 4/0, এখানে 4x ইন্টু ডি, নিচে কিন্তু ডি টু দি পাওয়ার 4, তাহলে কাটাকাটি করলে কি হবে, এখানে একটা ডি এখানে ডি কাটবে, তাহলে এখানে পড়ে থাকবে কি, সুতরাং এফ ইকুয়াল টু ক্যাপিটাল কিউ স্মল কিউ 4/0 ইন্টু ডি কিউব, আর এখানে পড়ে থাকবে 4 ইন্টু এক্স। তাহলে ভালো করে দেখো, ডিটা কনস্ট্যান্ট, ডিটা কিন্তু কনস্ট্যান্ট, আর এখানে এক্স থাকছে, এক্স তোমার কি সেই ডিসপ্লেসমেন্টটা, তাই না? তাহলে ফোর্সটা কিন্তু ডিসপ্লেসমেন্টের সাথে সমানুপাতিক হচ্ছে, তার মানে কি এটা তোমার সিম্পল হারমোনিক মোশন হচ্ছে, বুঝতে পারলে? তাহলে এখান থেকে তুমি বুঝতেই পারছো যে যেহেতু এক সেকেন্ড এখানে চার্জ পজিটিভ নেগেটিভ, তাই না? ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি দেখতেই পাচ্ছ যে এইটা যদি আমরা কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করি, মানে এটাকে আমরা যদি এরকম লিখি যে এফ ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে কে ধরে নাও ইন্টু এক্স, তাহলে কে মানে কত তোমার, এখানে তোমার 4 ক্যাপিটাল কিউ স্মল কিউ ডিভাইডেড বাই 4/0 ইন্টু ডি কিউ, এটা তোমার কে ভ্যালুটা। তাহলে দেখো ফোর্স ইকুয়াল টু কে ইন্টু এক্স, তাহলে এটাই কিন্তু সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন, তাই না? এবার তুমি বলবে মাইনাস সাইন তো আসেনি। এবার ইন্টারেস্টিং ব্যাপার দেখো, আচ্ছা এক সেকেন্ড, ওয়ান সেকেন্ড, হ্যাঁ ঠিক আছে অসুবিধা নেই। হ্যাঁ, এখানে মাইনাস সাইনের ব্যাপারটা কি দেখো, এই পার্টিকেলটা কিন্তু এইদিক ওদিক অসিলেট করছে, মানে কখনো এখানে আসছে কখনো এদিকে আসছে, তার মানে এর যে ডিরেকশনটা অলওয়েজ কিন্তু ইকুইলিব্রিয়ামের পজিশনের দিকে। তাহলে আমি যদি ওই কনসেপ্টে কাজে লাগাই তাহলে কিন্তু এখানে কিন্তু অটোমেটিক একটা মাইনাস সাইন চলে আসে, ঠিক আছে? সে তুমি লিখতেও পারো নাও লিখতে পারো এইখানে এসে, অসুবিধা নেই। তাহলে এইটা তোমাকে কি রিপ্রেজেন্ট করছে, এইটা রিপ্রেজেন্ট করছে একটা সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন। দিস ইজ দ্য ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন, SHM, রাইট? তাহলে এটা আমরা জানি। এবার ফোর্স, এখান থেকে তুমি অনেক কিছু বলতে পারো। এবার ফোর্স মানে কি, আচ্ছা এখানে লিখি, সো অ্যাকর্ডিং টু নিউটনস সেকেন্ড ল, ফোর্স মানে কিন্তু মাস ইন্টু অ্যাক্সেলারেশন, রাইট? মাস ইন্টু অ্যাক্সেলারেশন, এটা আমাদের কাছে কি ফোর্স,
তাহলে আমি এখানে যদি পুট করে দিই তাহলে কী হবে, সুতরাং মাস ইন্টু অ্যাক্সেলারেশন ইকুয়াল টু কে ইন্টু এক্স, রাইট। তাহলে এখান থেকে তুমি অ্যাক্সেলারেশন ইকুয়াল টু কী বলবে, কে বাই মাস ইন্টু এক্স। এটাকে তুমি ওমেগা নট বলতে পারো, ওমেগা নটের স্কোয়ার বলে থাকি আমরা সাধারণত। সুতরাং এ ইকুয়াল টু এটা আমাদের কি ওমেগা নটের স্কোয়ার ইন্টু এক্স। তাহলে ওমেগা নটের স্কোয়ার এটা মানে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, এটা কত আসছে তোমার, কে ডিভাইডেড বাই এম। তাহলে এখান থেকে তুমি ওমেগা নট মানে বলবে √, কে ডিভাইডেড বাই এম, তাই না। তাহলে তোমার কি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি চলে আসছে। এবার কে এর ভ্যালু তুমি জানো, তাহলে সুতরাং তুমি ওমেগা নট মানে বলবে √, কে মানে কত বাবা, 4Q ডিভাইডেড বাই 4πε0 d কিউব, 4πε0 তাহলে d কিউব ইন্টু এম। তাহলে এইটা তোমার কি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, দিস ইজ আওয়ার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। বুঝতে পারলাম। এখান থেকে তুমি এটা বের করতে পারো, টাইম পিরিয়ড বের করতে পারো। সুতরাং টাইম পিরিয়ড কত হবে, সুতরাং টাইম পিরিয়ড টি ইকুয়াল টু 2π বাই ওমেগা নট হবে। তাহলে ক্যাপিটাল টি ইকুয়াল টু 2π ইন্টু ওমেগা নটের মান কত দেখো, এটা পেয়েছো। তাহলে এটা জাস্ট রিভার্স হয়ে যাবে। সুতরাং 4π কেটে যাবে, ঠিক আছে, ডি কিউব ইন্টু এম ডিভাইডেড বাই 4Q স্মল কিউ। তাহলে এইটা হচ্ছে তোমার টাইম পিরিয়ড। এই যে সিম্পল হারমোনিক মোশন হচ্ছে তার যে টাইম পিরিয়ড সেটা তোমার এইটা। বুঝতে পারলে, মানে ইন্টারেস্টিং ব্যাপারটা বুঝতে পারছো, চার্জ পার্টিকেল নিয়ে খেলছে আমরা এখানে, তার টাইম পিরিয়ড আমরা এখানে ক্যালকুলেট করছি, ঠিক আছে। এখানে কি করেছে বাবা, আনসার কত হয়েছে, 4 তোমার কেটে যাচ্ছে এখানে, পাই ভেতরে ঢোকাতে পারো তুমি পাইটাকে। তাহলে হ্যাঁ এটাকে তাহলে একটু কাটাকাটি করলে পরে তাহলে এরকম আসবে না, টি ইকুয়াল টু 2 থাকলো, 4 কেটে গেল, পাই ভেতরে ঢোকে তাহলে পাই কিউব হয়ে যাবে, তাহলে পাই কিউব ε0 ডি কিউব মাস ক্যাপিটাল কিউ স্মল কিউ, এরকমই কি আছে, পাই কিউ এম ε0 ডি কিউ বাই কিউ, ঠিক আছে, মিলে গেছে। তাহলে এটা তোমার আনসার হবে। ওকে, কোনো কঠিন কিছু নেই এখানে, একদম সিম্পল জিনিস, বুঝে করো তাহলে তুমি করতে পারো। প্রত্যেকটা স্টেপ তোমাকে একটু বুঝে করতে হবে। আচ্ছা, এটা হয়ে গেল। নেক্সট কোশ্চেন দেখো, 14 নম্বর কোশ্চেনটা বলছে দুটি ক্ষুদ্র আহিত গোলককে, ছোট দুটো আহিত গোলককে বায়ুতে পরস্পরের থেকে ডি দূরত্বে রাখা আছে। বলছে গোলক দুটির ওপর ক্রিয়াশীল পারস্পরিক স্থির তড়িৎ বল মানে কুলম্ব ফোর্স, সেটা তোমার কথা বলে দিয়েছে এফ। বলছে সমস্ত বাহ্যিক শর্ত একই রেখে গোলক দুটিকে একটি তরলে নিমজ্জিত করা হলো। ফাইন, তরলটির পরাবৈদ্যুতিক ধ্রুবক মানে কে তোমাকে বলে দিয়েছে 2 হলে, কে মানে তোমার রিলেটিভ পারমিটিভিটি ইপসিলন আর মানে তোমার ইপসিলন বাই ইপসিলন নট, ঠিক আছে। বর্তমানে প্রতিটি গোলকের ওপর ক্রিয়াশীল বলের মান কত হবে, একদমই সিম্পল জিনিস। মানে বক্তব্য হচ্ছে এটাই যে প্রথমে বায়ু মাধ্যমে ছিল, পরে সেটাকে কোনো একটা মিডিয়ামের মধ্যে দিয়েছি, সেই মিডিয়ামের পারমিটিভিটি বা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট তোমাকে বলে দিয়েছে। তাহলে ধরো এরকম কেসটা, এরকম দুটো অবজেক্ট ছিল, এ একটা অবজেক্ট, চার্জ ফার্জ সব কি সেম বলেছে, পরস্পর দুটি ক্ষুদ্র আহিত গোলককে বায়ুতে পরস্পরের সাথে রাখা হবে, ঠিক আছে, অসুবিধা নেই। চার্জটাকে আমি ডিফারেন্ট ধরে নিলেও কোনো প্রবলেম নেই। সাপোজ এর চার্জ আমি কনসিডার করলাম Q1 আর এর চার্জ আমি কনসিডার করলাম Q2।
এবং এদের মধ্যবর্তী যে ডিস্টেন্স সেটা আমি ধরছি সাপোজ ডি। তাহলে এটা কোথায় রাখা রয়েছে? এটা কিন্তু ফ্রি মিডিয়ামে রাখা রয়েছে। এই যে এটা তোমার ফ্রি মিডিয়ামে রাখা আছে। ওকে, এটা তোমার বায়ু রয়েছে, এখানে এয়ার রয়েছে। তাহলে এদের মধ্যে ফোর্স কতখানি কাজ করবে? বলবে এফ ইকুয়াল টু Q1 Q2 ডিভাইডেড বাই 4πε0 ইন্টু ডি স্কোয়ার। সিম্পল জিনিস, এই ফোর্সটা কাজ করবে। আমি ভেক্টর ফর্মে লিখছি না। এইবার বললাম আমি এটাকে একটা মিডিয়ামের মধ্যে ঢুকিয়ে দাও। সো একটা মিডিয়াম দিলে তুমি এটা কি তেল জল কিছু বলেছে? যে ওয়াটার ইউজ করে সেটা আমরা ইউজ করি। এটা তরলে নির্বাচিত করা আছে, লিকুইডের মধ্যে তুমি ঢুকিয়ে দিয়েছো। তাহলে এখানেটা তুমি লিকুইড তুমি নিয়েছো। ওকে, যা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট তুমি বলেছো 2। তাহলে ঘটনাটা কি হচ্ছে? তাহলে এখানে একটা বল রয়েছে, এখানে একটা বল রয়েছে। এটা তোমার চার্জ Q1 ছিল, এটা চার্জ তোমার Q2 ছিল, এবং এদের মধ্যবর্তী ডিস্টেন্স কিন্তু সেম ডি ছিল। তো ডিস্টেন্স বাড়িয়েছে বা কমিয়েছে? হ্যাঁ, ঠিকই আছে। এটা হলো। তাহলে পরে দেখো এই যে ইপসিলন 0 লিখেছিলাম, এটা কি? এই ফ্রি মিডিয়ামটার পারমিটিভিটি। তাহলে এই মিডিয়ামটার পারমিটিভিটি কী হবে সেটা আমাকে জানতে হবে, তাই না? তাহলে আমরা যেহেতু ডাইলেকট্রিক কনস্ট্যান্ট জানি, তাহলে কে ইকুয়াল টু বলছো তুমি 2। ডাইলেকট্রিক কনস্ট্যান্ট মানে কি? রিলেটিভ পারমিটিভিটি, সেটা ইকুয়াল টু 2। কারণ বলেছিলাম এগুলো আমি থিওরি ক্লাসে। তাহলে রিলেটিভ পারমিটিভিটি মানে কি? শূন্য মাধ্যমের সাপেক্ষে কোনো একটা মাধ্যমের পারমিটিভিটি। তাহলে ইপসিলন ডিভাইডেড বাই ইপসিলন 0 ইকুয়াল টু 2। তাহলে এখান থেকে তুমি কি বলবে? ইপসিলন ইকুয়াল টু 2 ইন্টু ইপসিলন 0। সিম্পল জিনিস। তাহলে এটা তুমি পাচ্ছ, তোমার কাজে লাগবে এটা তোমার। কারণ এখানে মিডিয়াম রয়েছে, এখানে মিডিয়াম আছে, রাইট? এরকম মিডিয়াম আছে। তাহলে পরে এই চার্জ পার্টিকেল দুটোর মধ্যে যে ফোর্স কাজ করছে, সেই ফোর্সটা কতখানি আমি কনসিডার করছি এফ প্রাইম, দ্যাট ইজ ইকুয়াল টু Q1 Q2 ডিভাইডেড বাই 4π। এখানে ইপসিলন 0 লিখতে পারবো না, বিকজ মিডিয়ামটার পারমিটিভিটি কত বাবা? ইপসিলন। মিডিয়ামটার পারমিটিভিটি ইপসিলন। তাহলে আমাকে এখানে ইপসিলন লিখতে হবে ইন্টু ডিস্টেন্স স্কোয়ার। তাহলে ইপসিলন মানে কত হবে? দেখো 2 ইন্টু ইপসিলন 0। সুতরাং এফ প্রাইম দ্যাট ইজ ইকুয়াল টু Q1 Q2 ডিভাইডেড বাই 4π। ইপসিলন মানে 2 ইন্টু ইপসিলন 0। তাহলে ইপসিলন 0 লেখো এখানে, এখানে ডি স্কোয়ার লিখে দাও, আর এখানে একটা 2 দিয়ে দাও। এইবার ভালো করে তাকিয়ে দেখো, এইটুকুনি যে টার্মটা লিখলে তুমি, এইটুকুনি টার্মটা দেখো 1 নম্বর ইকুয়েশনের সাথে পুরো সেম। তাহলে তুমি পুট করে দাও। তাহলে সুতরাং এফ প্রাইম ইকুয়াল টু, তুমি এইটুকুনি মান কি লিখছো? এফ, আর নিচে দেখো 2 পড়ে আছে। তাহলে এফ প্রাইম কত আসছে বাবা? এফ প্রাইম ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই 2। তাহলে এটাই তোমার আনসার হবে। তাহলে যখন তুমি দুটো চার্জ পার্টিকেলকে কোনো একটা মিডিয়ামে ঢোকাচ্ছ, তখন কিন্তু তাদের মধ্যে যে ফোর্সটা কী হচ্ছে? এখানে রিডিউস হচ্ছে, তাই না? ফোর্সটা এখানে কিন্তু রিডিউস হচ্ছে, ফোর্স ইজ রিডিউসড, তাই না? তাহলে আনসার ডি তোমার কারেক্ট আনসার হবে। ওকে, আচ্ছা 15 নম্বর কোশ্চেনটা দেখো কি বলেছে। বলছে নির্দিষ্ট দূরত্বে থাকা দুটি তড়িতাধানের মধ্যে একটি ধাতব পাত অন্তর্ভুক্ত করা হলে বলছে তড়িৎ আধান দুটির মধ্যে ক্রিয়াশীল তড়িৎ বল কত হবে? একই রকম ব্যাপার, কারণ তুমি এখনই ফর্মুলা দেখলে যে কোনো একটা মিডিয়াম যদি তুমি ঢুকিয়ে দাও, দেখো নির্দিষ্ট থাকা এবার হ্যাঁ, এখানে কী দিয়েছে? এখানে ধাতব পাত্র দিয়েছে। ধাতব পাত্র মানে একটা কন্ডাক্টার তোমার ভেতর, মানে একটা দুটো চার্জ পার্টিকেল রয়েছে, এটা চার্জ পার্টিকেল, এটা চার্জ পার্টিকেল। ওকে, এইখানে আমি একটা কী করলাম? এইখানে আমি একটা কন্ডাক্টার ঢুকিয়ে দিলাম। ওকে, তাহলে পরে এদের মধ্যবর্তী যে ফোর্সটা কত হবে? মানে বাড়বে না কমবে? যখন ফ্রি মিডিয়াম ছিল তখন এক ধরনের ফোর্স ছিল, আর যখন মিডিয়াম ঢুকিয়েছি তখন এক ধরনের ফোর্স হয়েছে। তাহলে এদের মধ্যে রিলেশন কী হবে? যখনই দেখো কোনো মিডিয়াম ঢোকাচ্ছ, সেই মিডিয়ামের একটা পারমিটিভিটি থাকবে। পারমিটিভিটি দেখো কেমনভাবে মানে রিলেশন থাকে ফোর্সের সাথে? Q1 Q2 ডিভাইডেড বাই 4π ইপসিলন ইন্টু আর স্কোয়ার বা ডি স্কোয়ার, যাই হোক না। তাহলে দেখো ফোর্স কিন্তু পারমিটিভিটির সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে পারমিটিভিটি যদি বাড়ে তাহলে ফোর্স কমবে, সিম্পল জিনিস।
মানে পারমিটিভিটি তুমি ইনক্রিজ করালে তাহলে কি ফোর্সটা কি এখানে ডিক্রিজ করবে। তাহলে যখন তুমি মিডিয়াম দিচ্ছ তাহলে তাদের মধ্যবর্তী ফোর্সটা কী হবে, রিডিউস করবে, ডিক্রিজ করবে। ওকে, তাহলে এটা তোমার কারেক্ট আনসার হবে। আচ্ছা 16 নম্বর কোশ্চেনটা কি বলছে, বলছে সমপরিমাণ আধানবাহী দুটি পিথ বলকে সমদৈর্ঘ্যের সুতো দিয়ে একটি সাধারণ বিন্দু থেকে ঝোলানো হয়। ওকে, বলছে সাম্য অবস্থায় বল দুটির মধ্যেকার দূরত্ব স্মল আর, ফাইন, অসুবিধা নেই। বলছে এবার সুতোটিকে অর্ধেক উচ্চতায় দৃঢ়ভাবে আটকানো হলে সাম্য অবস্থায় বল দুটির মধ্যেকার দূরত্ব হবে, আর মধ্যেকার দূরত্ব কত হবে সেটা আমাদেরকে বের করতে বলছে। তাহলে কোশ্চেনটাকে ভালো করে বোঝো, দুটো ছবি এখানে তোমাকে এঁকে দিয়েছে। তাহলে প্রথম কেস তোমার এটা তোমার কেস 1, এই প্রথম যে কথাটা বলেছে সমপরিমাণ আধানবাহী দুটি পিথ বলকে, তাহলে এখানে এর চার্জ কিউ, এর চার্জ কিন্তু কিউ, যেহেতু সমপরিমাণ আধান বলে দিয়েছে, তাদেরকে একটা ডিস্টেন্সে রেখে দিয়েছে, দেখো আর ডিস্টেন্স, তাদের মধ্যে ডিস্টেন্সটা সমদৈর্ঘ্য সূত্র দিয়ে একটি সাধারণ বিন্দু থেকে ঝোলানো হলো, সাম্য অবস্থায় বল দুটির মধ্যেকার দূরত্ব তোমার আর, ফাইন। এবার সুতোটিকে অর্ধেক করা হলো, তাহলে প্রথমে ছিল দেখো এখান থেকে এইটুকুনি ছিল কত ওয়াই, তাহলে এখান থেকে এইটুকুনি যদি মানে পুরোটা আর হয় তাহলে এটা কত r/2 হবে, তাহলে এইটুকুনি তুমি বের করতে পারবে ইজিলি, রুট ওভার অফ কত ওয়াই স্কোয়ার প্লাস, কারণ কি অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু কি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার হয়ে থাকে, সুতরাং অতিভুজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার r/2 তার হোল স্কোয়ার। তাহলে এইভাবে তুমি কিন্তু এটাকে তুমি ও দাও, এটাকে তুমি এ দাও, তাহলে ও এর মান তুমি বের করতে পারো, অসুবিধা নেই। যাই হোক, এবার প্রথমে দৈর্ঘ্যটা ছিল দেখো এটা কতখানি ওয়াই, এইবার বলছে এই দৈর্ঘ্যটাকে তুমি অর্ধেক করে দিলে, কমিয়ে দিয়েছ, তাহলে পরে এই যে দুটো বল দুটোর মধ্যে ডিস্টেন্সটা কত হবে, কতখানি চেঞ্জ হবে, বাড়বে কমবে কি হবে সেটা তোমাকে বের করতে হবে। ওকে, তাহলে দেখো এবার, তাহলে যখন এইখানে ছিল তখন এদের মধ্যবর্তী ফোর্স কতখানি, ফোর্সটা তুমি বের করতে পারবে, তাই তো। এবং একটা জিনিস দেখো, তাহলে অবজেক্ট দুটো কিন্তু একটা সময় কিন্তু সাম্য অবস্থায় আসে, তারপরে কিন্তু স্থির হয়, তাই তো, ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আসে দিয়ে স্থির হয়। আচ্ছা ছবি এঁকে জিনিসটা করা যাক। কত নম্বর কোশ্চেন এটা, 16 নম্বর, কোশ্চেন নাম্বার 16। তাহলে পরে আমি এটাকে এরকম বলি যে এটা একটা আমাদের মানে উপরে সিলিংটা রয়েছে, দিয়ে এইখানে একটা অবজেক্ট রয়েছে, আর এইখানে একটা অবজেক্ট রয়েছে, এবং এদের মধ্যবর্তী যে ডিস্টেন্সটা সেটা আমি বলছি আর এইখান থেকে সুতোটার ডিস্টেন্স সেটা আমি বলছি ওয়াই, এর চার্জ কিউ, এর চার্জও কিউ, তাই তো। ঠিক আছে, এবার একটা ইন্টারেস্টিং জিনিস তুমি এখানে ভালো করে দেখো, যখন এই অবজেক্টটা রয়েছে, অবজেক্টটা কিন্তু ঝুলছে উপর থেকে, তাহলে কি নিচের দিকে কিন্তু একটা তার ওজন কাজ করছে, তার যদি মাস এম ধরো, যেহেতু আইডেন্টিক্যাল চার্জ পার্টিকেল, সুতরাং দুজনের মাস সেম, তো নিচের দিকে তার একটা ওজন কাজ করছে, সেটা কি m/g, রাইট। সিমিলারলি এবারও নিচের দিকে ওজন কাজ করছে, সেটা কি m/g। এবার এরা দুজনা যেহেতু সমপরিমাণ চার্জ এবং মানে সেম নেচার, তাহলে পরস্পর কী করছে, বিকর্ষণ করছে, তাহলে এর এই দিক বরাবর একটা মানে ফোর্স কাজ করছে, মানে এই অবজেক্টটা একে এদিক বরাবর ফোর্স দিচ্ছে, আবার একে আবার এদিক বরাবর ফোর্স দিচ্ছে, সমান এবং অপোজিট। এবার এরা কিন্তু ইকুইলিব্রিয়ামে আসছে কখন, যখন নেট ফোর্সটা 0 হয়। নেট ফোর্স 0 হয় বলতে দেখো ভালো করে বোঝো, ওজনটা কিন্তু এদিক বরাবর কাজ করছে, তাহলে এই অ্যাঙ্গেলটা সাপোজ আমি ক্যান্সেল করছি থিটা,
ঠিক আছে। তাহলে ওজনটা দেখো আমি দুটো কম্পোনেন্ট পেতে পারি, একটা এই বরাবর, রাইট, ওজনটার এই বরাবর, একটা তোমার, এক সেকেন্ড, যদি নিচের দিকে একদম ওজন কাজ করে খাড়া, এইদিকে নর্মাল ফোর্সটা এদিকে কাজ করছে, যেহেতু ওই জায়গায়, ঠিক আছে, নিচের দিকে ওজন কাজ করছে, তার দুটো কম্পোনেন্ট পাবো আমরা, একটা এদিক বরাবর পাবো, একটা এই বরাবর পাবো না, এই দিক বরাবর, ঠিক লিখলাম? কিন্তু তাহলে তো সমান হচ্ছে না, না পারপেন্ডিকুলার হতে হবে, তাছাড়া তো বলতে পারবো না। নিচের দিকে যদি কাজ করে, নিচের দিকে ওজন সবসময় নিচের দিক বরাবর কাজ করে, পৃথিবীর কেন্দ্র বরাবর। তাহলে এটাকে দুটো কম্পোনেন্ট ভাগবো, এই একটা, এই একটা, এটা থিটা হলে পরে এটাকে আমরা থিটা বলতে পারি। তাহলে এটা তোমার হবে mg cos থিটা, এটা তোমার হবে mg sin থিটা, তাই তো? এবার এইদিকে যে ফোর্স দিচ্ছে, এদিকে ঠেলছে একে, আবার এই ওজনটার জন্য আবার এদিকে একটা কম্পোনেন্ট, এদিকে একটা ফোর্স কাজ করছে, এটা কি mg sin থিটা। এরা পরস্পরকে ব্যালেন্স করবে, ব্যালেন্স করলে পরে এটা কি রেস্টে হয়ে যাবে। কিন্তু ঘটনা হচ্ছে গিয়ে এই দিকে কি কম্পোনেন্টটা সাইন থিটা হবে? সেকেন্ড, তাহলে পরে এদের মধ্যবর্তী যে ফোর্সটা লাগছে, সেই ফোর্সটা কত সেটা বের করে নেওয়া যাক। তাহলে এফ ইকুয়াল টু, যেহেতু চার্জ সেম, সুতরাং কিউ স্কোয়ার বাই 4πε0, ডিস্টেন্স তোমার আর স্কোয়ার। তাহলে একে এই পরিমাণ বল দিচ্ছে, আর একে এই পরিমাণ বল দিচ্ছে, এবং দুটো বলের মান সমান, ঠিক আছে, দুটো বলের মান সমান, সমান হওয়ার দরুন সেটা তোমার হচ্ছে কি বলে, মানে বিকর্ষণ করছে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখো, এই দিক বরাবর একটা টান কাজ করছে, রাইট? এই টানটা দুটো কম্পোনেন্টে ভাঙবে, একটা এই দিক বরাবর কম্পোনেন্ট, একটা এই দিক বরাবর কম্পোনেন্ট। তাহলে টানটা তোমার এদিকে, এটা যদি তোমার থিটা হয়, তাহলে অ্যাঙ্গেলটা থিটা হবে, তাহলে তোমার হবে টি কস থিটা, এইটা হবে তোমার টি সাইন থিটা। এটা নিশ্চয়ই বুঝতেই পারছো। তাহলে এটা দুটো কম্পোনেন্ট পাবো টানের, এদিক বরাবর একটা, এদিক বরাবর একটা, ওকে, ফাইন। তাহলে পরে এই অবজেক্টটা রেস্টে থাকবে, মানে ইকুইলিব্রিয়ামে থাকবে কখন? যখন এইদিকে দুটো ফোর্স, মানে mg সাইন থিটা প্লাস টি সাইন থিটা ইকুয়াল টু এফ হবে, তখন ইকুইলিব্রিয়ামে থাকবে, ওকে। এইখান থেকে তুমি বলবে mg প্লাস টি ইন্টু সাইন থিটা ইকুয়াল টু এফ, এফ এর মান তো এটা, এটাকে আমি 1 নম্বর নাম দিতে পারি। এক সেকেন্ড, এফ এর মানটা যদি পুট করি, তাহলে mg প্লাস টি ইন্টু সাইন থিটা ইকুয়াল টু এফ কত বাবা? কিউ স্কোয়ার বাই 4πε0, ঠিক আছে, কিউ স্কোয়ার বাই 4πε0 ইন্টু আর স্কোয়ার, রাইট? তাহলে এখান থেকে তুমি সাইন থিটা, তো সাইন থিটার মানে তুমি এখান থেকে বের করতে পারো, যেহেতু এটা তোমার অ্যাঙ্গেল থিটা,
এর অ্যাঙ্গেলটা রেসপেক্ট এটা লম্ব, এটা তোমার ভূমি, তাহলে এটা তোমার অতিভুজ। তাহলে সাইন থিটা মানে কত হয়, সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ হয়ে থাকে। সুতরাং সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ মানে তোমার r/2, আর অতিভুজ মানে তোমার আবার সেটা দেখতে হবে, তাহলে কত হয় √y² বাই r/2 তার হোল স্কোয়ার। তাহলে এইটা তোমার সাইন থিটার ভ্যালু। একটা কমপ্লিকেটেড ব্যাপার চলে আসছে, তাই না? আই থিঙ্ক কমপ্লিকেটেড ব্যাপার চলে আসছে, বাট স্টিল ঠিক আছে, দেখা যাক কী আসে। এটা থাকলো। এবার আমি যদি এটাকে অর্ধেক করে দিই, মানে এই করলাম তো, এখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে, এদের মধ্যবর্তী ডিস্টেন্সটা বলেছি আমি কত হবে, এইটুকুনি তোমার এখন y/2, এর চার্জও কিউ, এর চার্জও কিউ। ওকে, সিমিলারলি তাহলে এইখানে টানটা দেখো, এই দিক বরাবর যে টানটা, সেটা দুটো কম্পোনেন্ট, একটা তোমার টি, এটা যেহেতু থিটা প্রাইম অ্যাঙ্গেল, কারণ সেম অ্যাঙ্গেল আর হবে না, সো টি তার তো সেম, তার যেহেতু সেম তাহলে টানটাও সেম থাকবে। সুতরাং টি কস থিটা প্রাইম, আর এইদিকে হবে তোমার টি সাইন থিটা প্রাইম, নিচের দিকে এমজি, নিচের দিকে এমজি। এক সেকেন্ড, যখন আমরা একটা পেন্ডুলাম ছবি আঁকি, ধর এই তো পেন্ডুলাম, এইদিকে এমজি থাকে, তাই না? ঠিকই আছে। তাহলে এইদিকে একটা হবে তোমার এমজি কস থিটা প্রাইম, এটা এমজি সাইন থিটা প্রাইম, আর এইদিকে তোমার ফোর্সটা কাজ করবে, সেটাকে আমি ক্যান্সেল করলাম এফ প্রাইম। সিমিলারলি তাহলে এখানে এক সেকেন্ড, এইদিকে ফোর্স থাকতো, এমজি, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি বলবো, যে টি সাইন থিটা প্রাইম প্লাস এমজি সাইন থিটা প্রাইম ইকুয়াল টু এফ প্রাইম। এফ প্রাইমটা কতখানি আবার, নাকি কিউ² বাই 4πε0 আর প্রাইম স্কোয়ার। সো এখান থেকে তুমি বলবে টি প্লাস এমজি কমন, এটা তোমার সাইন থিটা প্রাইম। এখানে দেখো টি প্লাস এমজিটা কমন ছিল, তাহলে এটাকে তুমি 1 নম্বর নাম দাও, 2 নম্বর নাম দাও। তাহলে ফ্রম 1 আর 2, তাহলে এখান থেকে তুমি মানে 1 নম্বর তুমি এমজি প্লাস টি এর ভ্যালুটা পুট করে দাও। তাহলে সুতরাং কি আসবে, তাহলে কিউ² বাই 4πε0 আর প্রাইম স্কোয়ার ইন্টু সাইন থিটা প্রাইম ইকুয়াল টু, কারণ এখানে মান বসালাম আমি, এইটুকুনির মানটা আমি এখান থেকে বসিয়ে দিলাম। আচ্ছা, এখানে আবার ইন্টু সাইন থিটা থাকছে না, সাইন থিটা ইকুয়াল টু এখানে পড়ে থাকে তোমার কিউ² 4πε0 ইন্টু r², এরকম টার্ম পড়ে থাকছে। ওকে, আচ্ছা, সাইন থিটা প্রাইমের ভ্যালু পুট করতে হবেই। তাহলে সাইন থিটা নাও, সাইন থিটা কত বলো, তাহলে সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ, লম্ব মানে তোমার r/2 ছিল, অতিভুজ মানে y² প্লাস r/2, তাহলে r²/4। অ্যান্ড সিমিলারলি সাইন থিটা প্রাইম সেটা কত হবে বলো, নিচে r'/2 হবে
রুট ওভার অফ ওয়াই বাই টু, তাহলে ওয়াই স্কোয়ার বাই 4 প্লাস আর প্রাইম বাই টু তার হোল স্কোয়ার, মানে আর প্রাইম স্কোয়ার বাই 4, এটা পাবো আমরা। বিশাল বড় আসছে তো বাবা, এগুলোকে যদি পুট করে দিই, সুতরাং কি লিখেছিলাম আমরা, কিউ স্কোয়ার বাই 4 পাই ইপসিলন 0 আর প্রাইম স্কোয়ার। আচ্ছা লিখি এগুলো, সাইন থিটা মানে লিখবো আমি আর বাই 2 ডিভাইডেড বাই রুট ওভার অফ ওয়াই স্কোয়ার প্লাস আর স্কোয়ার বাই 4 ইন্টু সাইন থিটা প্রাইম মানে উল্টে যাবে, তাই তো? তাহলে উপরে যাবে তোমার নিচেরটা, সুতরাং ওয়াই স্কোয়ার বাই 4 আর প্রাইম স্কোয়ার বাই 4 ডিভাইডেড বাই আর প্রাইম বাই 2 ইকুয়াল টু কত আসছে, কিউ স্কোয়ার বাই 4 ইপসিলন 0। আচ্ছা, কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই ইপসিলন 0 ইন্টু আর স্কোয়ার। দেখা যাক কি হয়, মনে তো হচ্ছে কিছু একটা গন্ডগোল হয়েছে। ঠিক আছে, 4 পাই ইপসিলন 0 4 পাই ইপসিলন 0 কাটছে, কিউ স্কোয়ার কেটে গেল। তাহলে এখানে পড়ে থাকছে তোমার আর বাই আর প্রাইম স্কোয়ার। আচ্ছা, এখানে উপরে থাকছে তোমার আর, নিচে দেখো আর প্রাইম স্কোয়ার, এখানে আর প্রাইম, তাহলে আর প্রাইম তার কিউব করো, আর এখানে রুট ওভার অফ ওয়াই স্কোয়ার প্লাস আর প্রাইম স্কোয়ার, নিচে তোমার 4 থাকছে ডিভাইডেড বাই, এটা তোমার যদি করি আমি 4 ওয়াই স্কোয়ার প্লাস আর স্কোয়ার ডিভাইডেড বাই 4, তাহলে এই 4 ক্যান্সেল হয়ে যেতে পারে এখান থেকে, তাহলে ইকুয়াল টু 1 বাই আর স্কোয়ার, এটা পড়ে থাকছে। এক কাজ করো, বোথ সাইডে হোল স্কোয়ার করে দাও, জানি না কোথায় যাচ্ছে এটা। সো হোল স্কোয়ার যদি করে দিই, সরি 6 হবে এটা, বাপরে। সো ওয়াই স্কোয়ার প্লাস আর প্রাইম স্কোয়ার ডিভাইডেড বাই 4 ওয়াই স্কোয়ার প্লাস আর স্কোয়ার আর টু দি পাওয়ার 4, তাই তো? তাহলে গুণ করি, যদি এগুলোকে ঢুকিয়ে দিলে পরে ভালো হবে নাকি? কেমন আনসার লিখেছে এটা, হোয়াইট টার্মসও আনসার নেই, আর ভাই এটা তুমি 4, হ্যাঁ, তাহলে এখান থেকে কাজ করা যায়, আর প্রাইমকে এদিকে নিয়ে আসলে পরে এটাকে এরকম লিখতে পারি আমি, আর প্রাইম টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই আর টু দি পাওয়ার 6 হবে, তাই না? 2 + 4 মানে 6 হয়ে গেল। এটাকে দিকে নিয়ে, ঠিক আছে, এটাকে আমি ওয়াই স্কোয়ার প্লাস আর প্রাইম স্কোয়ার বলতে পারি, এখানে 4 ওয়াই স্কোয়ার প্লাস আর স্কোয়ার বলতে পারি। এইবার ওপর নিচে গুণ যদি করি আমরা, এটা গুণ এটা হবে, সুতরাং দেখি কি হয় আলটিমেট। 4 ওয়াই স্কোয়ার ইন্টু আর প্রাইম টু দি পাওয়ার 6 প্লাস আর প্রাইম 6 ইন্টু আর স্কোয়ার ইকুয়াল টু আর টু দি পাওয়ার 6 ওয়াই স্কোয়ার আর টু দি পাওয়ার 6 আর প্রাইম স্কোয়ার। ভাই বিশাল জটিল চলে এসছে, কিছু মিস্টেক করেছি মনে হয়। আচ্ছা, এখানে তুমি আর প্রাইম স্কোয়ারটা, আর প্রাইম টু দি পাওয়ার 6টাকে কমন নিতে পারো, তাহলে 4 ওয়াই স্কোয়ার হচ্ছে এখানে, প্লাস এখানে আর স্কোয়ার থাকছে, এইখানটায় তুমি ও তো গুণ করার পর এটাই আসছে, গুণ করলাম এটা, তাহলে আর প্রাইমগুলোকে একদিকে রাখতে হবে,
নিশ্চিত একটা গন্ডগোল হয়েছে, এটা তো কনসেপ্টে মনে হচ্ছে গন্ডগোল হয়েছে এখানে। এইখানটায় যেটা আমাদের মিস্টেক হচ্ছে বলতো কি, মানে এই যে এমজি তো নিচের দিক বরাবর রয়েছে, এইটাকে আর কম্পোনেন্টে ভাঙার প্রয়োজন নেই। বিকজ দেখো আমরা কি করি, যখন এরকম থাকে আমরা এটাকে এই একটা কম্পোনেন্টে ভেঙে দিই, মানে এই দুজনে কিন্তু পরস্পর 90 ডিগ্রি থাকে। আর প্রথম থেকে এখানে ডাউট হচ্ছিল, সো এটা কিন্তু আমরা ভাঙতে পারি না। মানে এমজি নিচের দিক বরাবর রয়েছে, এটাকে তুমি একটা এদিক দিচ্ছ একটা এদিকে দিচ্ছ, দেখো মধ্যবর্তী অ্যাঙ্গেল কিন্তু 90 ডিগ্রি হয়নি, তাই না? সুতরাং সেটা আমরা করতে পারি না। তাহলে কি করা যেতে পারে, এখানে এমজিটাকে কোনো কম্পোনেন্টে ভাঙার প্রয়োজন নেই। বুঝতে পারলে আমাদের এখানে মিস্টেক হচ্ছিল। তাহলে এই দিকে দেখো ব্যালেন্সটা কি হচ্ছে, এই যে ফোর্সটা ইকুইলিব্রিয়ামে কখন থাকবে, তাহলে দেখো এই যে টি কস থিটা এইটা এই এমজিটাকে ব্যালেন্স করছে, আর এই টি সাইন থিটা এই ফোর্সটাকে ব্যালেন্স করছে। বুঝতে পারলে? তাহলে এখানে তুমি লিখবে টি সাইন থিটা ইকুয়াল টু ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, এবার লেখার দরকার নেই। সিমিলারলি তুমি লিখবে এমজি ইকুয়াল টু টি ট্যান কস থিটা। ক্লিয়ার হয়েছে? তাহলে তুমি লিখবে এখানে এমজি ইকুয়াল টু টি কস থিটা, এটা আমি লিখতে পারি। ওকে, এটা আমরা লিখতে পারি। তাহলে এইখান থেকে দেখো টিটাকে আমরা এলিমিনেট করতে পারি। সুতরাং টি ইকুয়াল তুমি কি বলবে যে এমজি ডিভাইডেড বাই কস থিটা। তাহলে এটাকে তুমি এখানে পুট করে দাও। সুতরাং এমজি ডিভাইডেড বাই কস থিটা ইন্টু সাইন থিটা ইকুয়াল টু এফ, রাইট? তাহলে এখান থেকে তুমি লিখতেই পারো যে এমজি ট্যান থিটা ইকুয়াল টু এফ। ওকে, এটা তুমি পাচ্ছ, এটা প্রথম কেসের জন্য পেলে তুমি। সিমিলারলি সেকেন্ড যে কেসটা, তাহলে এটাকে তুমি সাপোজ এক কাজ করা যায়, এখানে ট্যান থিটা ইকুয়াল টু এফ বাই এমজি, এইটাকে আমি 1 নম্বর নাম দিয়ে রাখলাম। ওকে, সেকেন্ড কেসটা দেখো, তাহলে এইখানে একই রকম এমজিটাকে ভাঙার কোনো দরকার নেই, তাহলে এমজি কস থিটা এমজি সাইন থিটা আসবে না। তাহলে এখানে ব্যালেন্স করবে কে, টি কস থিটাটাকে ব্যালেন্স করবে এমজি, আর টি সাইন থিটা প্রাইমটাকে ব্যালেন্স করবে এফ, ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। এটা আমি এফ প্রাইম দিলাম। ওকে, তোমাদের একটু সময় নষ্ট করে ফেললাম, এটা একটুখানি মিস্টেক হয়ে গেছিলো, কিন্তু এখান থেকে শিখে নাও ভাই ভুলটা কোথায় হয়েছিল। কারণ ওই যে ফোর্সটাকে আমরা এমজিটাকে দুটো কম্পোনেন্টে ভাঙলাম, সেই কম্পোনেন্টে ভাঙাই যেতে পারে না, কারণ যখন দুটো কম্পোনেন্টে ভাঙবে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হতে হয়। বুঝতে পারলে? অ্যাকচুয়ালি 90 ডিগ্রি মিনস কেমন, দেখো তুমি যদি এইরকম একটা নাও, ঠিক আছে, এইটাকে তুমি দুটো ভাগে ভাঙবে, মানে কি এদিক বরাবর ফোর্স একটা এদিক বরাবর ফোর্স, তাহলে এদিক বরাবর যদি কেউ টানে বল দিয়ে, তাহলে কি সে এদিক বরাবর মুভ করবে। এটাকে বলে রেজাল্ট্যান্ট, জাস্ট ভেক্টর রুলস। বুঝতে পারলে? যাই হোক, আর এইখানে আমরা কি পাচ্ছি দেখো, তাহলে এমজি ইকুয়াল টু টি কস থিটা প্রাইম। এখানেও সিমিলারলি আমরা তাহলে বলতেই পারি যে ট্যান থিটা প্রাইম ইকুয়াল টু এফ প্রাইম বাই এমজি, এটাকে আমরা 2 নম্বর নাম দিতে পারি। ওকে, আচ্ছা, এত বুঝতে গেলে সময় চলে যাবে, এমনিতেই অনেকটা সময় নষ্ট হয়ে গেছে, সুতরাং এগুলোকে কেটে দাও। আচ্ছা, এটা আমরা পেয়ে গেলাম। এবার দেখো কন্ডিশনটা ভালো করে বোঝো। কোথায় এটা, হ্যাঁ, শুধু দুটি অর্ধেক উচ্চতায় দৃঢ়ভাবে আটকানো হলে সাম্যাবস্থায় বল দুটির মধ্যে দূরত্ব কত হবে?
তাহলে এটাকে এমনভাবে করা হয়েছে বা হবে যার দরুন কি এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা রিমেন আনচেঞ্জ থাকবে, ঠিক আছে, ওইটা ফিক্স থাকবে। যদি ওরা ফিক্স থাকে তাহলে তুমি কি বলতে পারো, তাহলে তুমি এখানে বলতে পারো যে হেয়ার সাম্য অবস্থায় থাকার জন্য tan থিটা ইকুয়াল টু tan থিটা প্রাইম সেম হবে। তাহলে এখানে এফ বাই এমজি, এক সেকেন্ড, এফ বাই এমজি আর এখানে এফ প্রাইম বাই এমজি হবে, রাইট। তাহলে এমজি এমজি এখানে ক্যান্সেল হয়ে যাবে ঠিকই। তাহলে এফ ইকুয়াল টু আমরা এফ প্রাইম পাচ্ছি, এফ এর মান কত দেখো, কিউ স্কোয়ার বাই 4πε0 ইন্টু আর স্কোয়ার, কিউ সরি এফ প্রাইমের মান কত হবে, কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 4πε0 আর প্রাইম স্কোয়ার হবে। তো সমান হয়ে যাচ্ছে, সমান তো হবে না বাবা। আচ্ছা, এই কন্ডিশনটাকে বাদ দিই, এটা যদি আমরা বাদ দিই তাহলে কি আসবে, তাহলে পরে tan থিটার ভ্যালু আমরা বের করতে পারবো, তাই না। দেখো tan থিটা মানে কত, এখান থেকে বলো, tan থিটা মানে লম্ব বাই ভূমি, লম্ব কত r/2, ভূমি কত y। সিমিলারলি tan থিটা প্রাইম মানে কত, সুতরাং tan থিটা প্রাইম মানে লম্ব বাই ভূমি, লম্ব মানে কত এখানে r'/2, ভূমি মানে কত দেখো y/2, পুট করে দিতে পারি। তাহলে এখানে আলটিমেট থাকবে r'/y হলো। তাহলে এখানে তুমি যদি পুট করে দাও ভ্যালুটা তাহলে কত আসবে, r/2y ইকুয়াল টু এফ বাই এমজি, এটা পাচ্ছ তুমি এখানে। আর এইখানে যদি তুমি পুট করে দাও এবার এই tan থিটা প্রাইম, তাহলে সেটা কত আসবে, r'/y ইকুয়াল টু এফ প্রাইম বাই এমজি, রাইট। তাহলে এমজি বাই ওয়াই তার মান কত, সুতরাং তুমি এখানে বলতে পারো মান পুট করে দাও। দেখো এখান থেকে তুমি কি লিখতে পারো, এখান থেকে তুমি বলতে পারো যে এমজিটাকে উপরে নিয়ে চলে আসে, তাহলে এমজি বাই ওয়াই ইকুয়াল টু এফ প্রাইম বাই আর প্রাইম। এমজি বাই ওয়াই মানে কত, দেখো এমজিটাকে এদিকে নিয়ে চলে আসো, তাহলে এমজি বাই ওয়াই ইকুয়াল টু 2f বাই আর, তাহলে 2f বাই আর হবে, 2f বাই আর ইকুয়াল টু এফ প্রাইম বাই আর প্রাইম। ওকে, তাহলে মান পুট করে দাও। এবার একটুখানি এটা হয়ে গেল, অঙ্কটা ভোগালো অনেকটা। সো 2/r, এফ এর মান কত, কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 4πε0 ইন্টু আর স্কোয়ার ইকুয়াল টু, এটা কত হবে, কিউ স্কোয়ার বাই 4πε0 ইন্টু আর প্রাইম স্কোয়ার ইন্টু 1/r প্রাইম। তাহলে এখানে এটা কাটলো, এটা কাটলো, আলটিমেট দেখো পড়ে থাকছে কি ভালো করে দেখো, 2 ডিভাইডেড বাই আর কিউ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই আর প্রাইমের কিউ, এটা পড়ে থাকছে। তাহলে এখান থেকে তুমি বলবে আর প্রাইম কিউব ইকুয়াল টু আর কিউব বাই 2, তাহলে এখান থেকে তুমি আর প্রাইম ইকুয়াল টু বলতেই পারো আর ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 1/3, সুতরাং আর প্রাইম ইকুয়াল টু আর ডিভাইডেড বাই 3 2, তাহলে এটা তোমার আনসার হবে। দেখো এটাই তোমার আনসার আছে, এইটা ঠিক আছে। অঙ্কটা মিলেছে, অনেক কাটাকাটি হলো, অনেকটা সময় নষ্ট হলো অঙ্কটার জন্য, আমি এর জন্য খুবই দুঃখিত। বাট আশা করি কনসেপ্ট আবার বুঝতে পেরেছো যে মানে আমাদের দেখো ভুল থেকে শিখতে হবে, ঠিক আছে, প্রত্যেকবারই বলি ভুল থেকে শিখতে হবে।
তাহলে আমাদের যে ভুলটা হয়েছিল এমজিটাকে আমরা দুটো কম্পোনেন্টে ভেঙেছিলাম, এটা আমাদের ছিল বড় মিস্টেক, বুঝতে পারলে? সেটা কিন্তু করলে হবে না, কারণ এমজিটা অটোমেটিক নিজে থেকেই এটা রয়েছে, এটা কোনো ভাঙার দরকার নেই, কারণ ভাঙলে পরে পাবো না আমি, বুঝতে পারলে? তাহলে এই এমজিটাকে ব্যালেন্স করছে কে? টি কস থিটা, আর এই ফোর্সটাকে ব্যালেন্স করছে টি সাইন থিটা। এবার তুমি ক্যালকুলেশন করো, তোমার আনসার চলে আসবে। জাস্ট একদম সিম্পল প্রসেস, আর কিছুই নেই এখানে। এটা দেখিয়ে দিলাম, এটা কিছুই হয়নি আর, ঠিক আছে? যেহেতু এই অঙ্কটা করতে একটা সময় চলে গেল, জন্য আমি অনেকটাই দুঃখিত তোমাদের কাছে। তো আজকে এই পর্যন্তই থাক, নেক্সট দিন পরের কোশ্চেনগুলো করবো আমরা, ঠিক আছে? এগুলো প্র্যাকটিস করো। সো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটা শেয়ার করো, অনেক অনেক বেশি করে শেয়ার করো। তো চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। সো থ্যাংক ইউ।